প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুম রহমান খলিল। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব ফয়েজ আহমদের কাছে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনা সরকার এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? জনগণ আশ্বস্ত হওয়ার মতো পদক্ষেপ কি নিয়েছে? এই ঘটনার আবারও সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ সামনে এসছে, যেটা বারবার আলোচনা হয়। সেটি হলো এই সরকার প্রোঅ্যাক্টিভ নয়, প্রো রিয়েক্টিভ। কি বলবেন? যারা নুরুল হক নূরের উপর যেই হামলা হয়েছে, সেই হামলার বিষয়টি সরকার কোনো বিবেচনাতেই ভালোভাবে নেয়নি। আপনি খেয়াল করলে দেখবেন যে সরকারের উপদেষ্টা বা সরকারের ইন্টারিম গভর্নমেন্ট টোটালি ক্যাবিনেটের পক্ষ থেকে এটাকে নিন্দা জানিয়েছে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছে, আপনি যেটা বলতে চাচ্ছেন, অনেকেই সরকারের কাজ কি নিন্দা জানানো নাকি, তাই না? সেটাই। সরকারের কাজ নিন্দা জানানো না, এটা কোন গ্রামারে বলা আছে আমাকে বলেন। এখানে একটু বলি, আমরা এইখানে প্রশ্ন উঠেছে এই কারণে, নিন্দার প্রশ্ন উঠেছে এই কারণে, সরকার কার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে? সরকারের বিরুদ্ধে। রাইট, এই কারণে প্রশ্নটা উঠেছে। সরকারের বিরুদ্ধে নয়, একটি আপনার সহিংসতার ঘটনা, একটি বেআইনি ঘটনা, অন্যায় ঘটনা, এই ঘটনা যদি কোনো বিবেচনাতেই ঘটে, সরকারের প্রধানতম কাজ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই অন্যায় যারা সংগঠিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাই তো? কিন্তু তার চেয়েও আগের কাজ হচ্ছে যে দুটি কাজ আমি বলেছি, এই দুটি কাজ করার জন্য আপনাকে ন্যূনতম একটি তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যতই আমরা যা দৃশ্যমান দেখি না কেন, আপনি যদি আইনের ভিত্তিতে, আইনের আলোকে একজন মানুষকে ঠিক বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান, আপনাকে একটি তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা অতীতে যে অবস্থাটি দেখেছি, সরকারের কোনো ফোর্স, সরকারের কোনো বাহিনীর কোনো না কোনো লোক যদি কোনো ঘটনা সংগঠিত করে থাকে, ইমিডিয়েটলি সরকার সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, সরকার সেটাকে নানানভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমরা সেই ব্যবস্থার মধ্যে নেই যেই ব্যবস্থায় সরকারের লোকেরাও যদি কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়, সেটাকে সরকার জাস্টিফাই করার চেষ্টা করবে। অতএব এই সরকার যে এই ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেয় না, ওন করে না, এর প্রথম এবং প্রাথমিক বহিঃপ্রকাশ হচ্ছে সরকার এটাকে নিন্দা জ্ঞাপনের মধ্য দিয়ে। অর্থাৎ সরকার পরিষ্কার বুঝিয়ে দিল, এই ধরনের প্রক্রিয়াকে আমরা পছন্দ করছি না, এটাকে আমরা ভালোভাবে দেখছি না। আর আপনি যেটা বলছেন কি করণীয়, সেক্ষেত্রে আপনি দেখেছেন যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি কাজ করবে, তাদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আলোচনার জন্য অনেক কিছুই আলোচনা করতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি জনাব নুরুল হক নূর, যিনি একজন পলিটিশিয়ান, উনিও চাইবেন যে এখানে যারা দায়ী তারা দৃশ্যত কারা, আর এর নেপথ্য কোনো কারণ আছে কিনা, এর পুরোটাই উদ্ঘাটিত হোক। শুধুমাত্র আমরা দেখেছি যে একজন কনস্টেবল হয়তো বা একজন সোলজার কোনো না কোনো কারণে সে নির্দেশিত হয়ে সে হামলা করছে, অথবা সেখানে কিছু সিভিলিয়ান লোকজন ইনভলভ, তাদেরকে খুঁজে বের করা, এটাই শুধু কাজ নয়। কিন্তু এটার কোনো পরিকল্পনা আছে কিনা, এটা কেন ঘটলো, যে একজন পলিটিশিয়ান যিনি এই গণ অভ্যুত্থানের পক্ষের অন্যতম শক্তিদের একজন, যিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সোচ্চার ভয়েস রেখেছেন, তার উপরে এরকম ন্যাক্কার হামলা, সেটা কেন ঘটলো সেটা খতিয়ে দেখা দরকার। সে কারণে এটা তদন্ত হবে, তদন্তের আলোকে ব্যবস্থা হবে, যারা দায়ী তারা কেউই এখানে ছাড় পাবে না, সরকারের অবস্থান খুবই পরিষ্কার। মাসুম রহমান খলিল, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর নির্মম হামলার ঘটনার পর একটি বা দুটি মিডিয়া ছাড়া সবাই মূলত একটা গতানুগতিক রিপোর্ট করেছে। তাদের পত্রিকাগুলো অনলাইন ভার্সনে যে রিপোর্ট করেছে, এটা প্রচুর সমালোচনার মুখে পড়ার পরে হয়তো প্রিন্ট ভার্সনে খানিকটা তারা পরিবর্তন করেছে। কিন্তু মূল ঘটনাটা যেটা করেছে সেটা হলো যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছে, মানে এটা এড়িয়ে যাওয়ার একটা গতানুগতিক রিপোর্ট। আমার প্রশ্ন হলো যে এই যে মিডিয়ার রিপোর্টিং এর ধরনটা, এর পেছনে কারণটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। প্রথম দিন এই ইস্যুটা নিয়ে মিডিয়া কাভারেজটা খুব বেশি কাঙ্ক্ষিত মানের মনে হয়নি। এটার একটা কারণ হচ্ছে টেকনিক্যাল কারণ। টেকনিক্যাল কারণটা হচ্ছে ঘটনাটা ঘটে হচ্ছে সন্ধ্যার সময়, ধাওয়া পাল্টা দেওয়া, কিন্তু মূল হামলাটা হয় প্রায় 8টা সাড়ে 8টার দিকে। আমরা জানি হচ্ছে এই সময়টাতে সাধারণত সংবাদপত্রগুলো প্রথম সংস্করণের কাজ অনলাইন ভার্সন করতে পারতো।
হ্যাঁ, অনলাইনও করতে পারতো, কিন্তু আসলে দিনের বেলা যখন তাদের রিপোর্টাররা যেটা কাভার করে, রাতের বেলা যদি আগে থেকে না জানা থাকে অনেক সময় ওইভাবে হয়ে ওঠে না। যেমন আমরাও দেখছি আর কি, আমাদের পত্রিকায়ও দেখছিলাম, ওদিন আমি অফিসে ছিলাম না, যেটা জানতে পেরেছিলাম রিপোর্টাররা ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত কাভার করে রিপোর্ট জমা দিয়ে চলে গেছে। কিন্তু এর ১.৫-২ ঘন্টা পরে যে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, এই গণপরিষদের নেতাদের উপরে হামলা করা হয়েছে, ঠিক এই জিনিসটা প্রথম দিকে অনেকেই এর গভীরতাটা বুঝতে পারেনি। যদি আমরা এটাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া, কাভার না করা যদি বলতে চাইতাম, তাহলে পরের দিনের কাভারেজটা দেখলে কিন্তু আমরা সেটা মনে করব। কিন্তু কোনো কোনো পত্রিকা তো করেছে। হ্যাঁ, কোনো কোনো পত্রিকা করতে পারে, কিন্তু ওভারঅল মিডিয়া পরের দিন যেভাবে কাভার করছে এই ঘটনাটা, যেমন ঘটনার জন্য যারা দায়ী এবং এর পেছনে কাদের হতে পারে, এটার রাজনৈতিক ইমপ্লিকেশন কি, এটার সাথে সামনের ফেব্রুয়ারির যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, সেই নির্বাচন আয়োজনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, অথবা এর পেছনে বাইরের কোনো শক্তির ইন্ধন আছে কিনা, সব বিষয়গুলো নিয়ে কিন্তু মিডিয়াতে আমরা আলোচনা দেখছি, বিশেষ করে আজকের মিডিয়াতে। প্রথম দিন হতে এই আলোচনার অতটা সুযোগ ছিল না। এটা আরেকটা প্রশ্ন, সেটা হলো জাতীয় পার্টি তো ফেসিস্টের শুধু সহযোগী নয়, তারা ফেসিস্টের অংশ একদম, এবং তারা প্রত্যক্ষভাবে কাজ করেছে এর জন্য। আমরা সবাই জানি এই দলের নেতারা ভারতের কথায় উঠতো এবং বসতো, এবং সেই বিখ্যাত বক্তৃতা আছে GM কাদেরের, যে ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। এবং আপনি জানেন যে ফেসিস্টের সহযোগী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এখন কারাগারে, আর জাতীয় পার্টির নেতারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রফেসর ইউনূসের সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখছেন। এই যে বৈপরীত্য, এটা কেন হলো? প্রশ্ন উঠছে যে ফেসিস্টের সহযোগী এই জাতীয় পার্টিকে মদত দিচ্ছে আসলে কারা এবং কেন? আসলে জাতীয় পার্টির ইতিহাসটা আমাদের সামনে পরিষ্কার। এর একটা ইতিহাস ছিল হচ্ছে এরশাদ সাহেব যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, মানে ৯০ সালের আগ পর্যন্ত। আর ৯০-এর পরবর্তী যে ইতিহাস, সেটা রাজনৈতিক দল হিসেবে ইতিহাস। রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির যে ৪ দশকের বেশি সময়, ৪.৫ দশক, এই সময়টাতে আমরা দেখছি, আপনি এই যে GM কাদের যে বক্তব্যটা দিলেন, ভারতের অনুমতি ছাড়া, দিল্লির অনুমতি ছাড়া আমি কোনো কিছু বলতে পারবো না। এমনকি তারা এরশাদ সাহেব জীবিত থাকতেই একটা নির্বাচনে যাওয়ার জন্য একবার সিদ্ধান্ত নিল, একটা জোট তৈরি করলো, আবার অদৃশ্যের কোনো ইন্ধন অথবা প্রেসারে সেই জোট থেকে সরে আসলো, নির্বাচন বয় করে রাস্তা থেকে নির্বাচনে চলে গেল। এই ইতিহাসগুলো আমাদের জানা আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আগাগোড়াই স্বৈরাচারের সহযোগী হিসেবে রোল প্লে করে তাদের নেতারা মন্ত্রী হওয়ার পরও এই ৫ তারিখের পরে কেন তারা ছাড় পেয়ে গেল, এটা একটা প্রশ্ন আপনি করতে পারেন। এই প্রশ্ন আমি তো বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে GM কাদের দেখে আমি নিজে অবাক হয়েছি। এই ঘটনাগুলো শুরু থেকে করছে। হ্যাঁ, শুরু থেকে আসলে স্টেপ নেওয়া সম্ভব হয়নি। তবে একটা জিনিস হচ্ছে কি, মানে জাতীয় পার্টি তো আমরা জানি হচ্ছে অনেকটা বি টিম টাইপের আর কি, তারা তো মূল দল ছিল না ৯০-এর পর থেকে। তো ফলে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে প্রভাব বিস্তারের যে তাদের টুলসগুলো ইউজ করে, এখানে জাতীয় পার্টি একটা প্রধান টুলস ছিল। এমনও হতে পারে হয়তো একটা স্পেস রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে ফেসিবাদী রাজনৈতিক শক্তির, যেখানে একটু নিঃশ্বাস নিতে পারে। যদি সেটা সঠিক হয়ে থাকে, তাহলে হয়তো এবার প্ল্যান ছিল হচ্ছে তাদেরকে ইলেকশনে নিয়ে যাওয়া, এবং ইলেকশনে নিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের বা ফেসিবাদের সমর্থক যারা আছে তারা যাতে পুনর্বাসন, প্রাথমিকভাবে পুনর্বাসন করা, নির্বাচনে কাউকে ভোট দেয়া, এবং জাতীয় পার্টি যদি ইলেকশনে যেতে পারে তাহলে তাদের যদি ৪০-৫০ জন MP নির্বাচিত হয়, এগুলি সবগুলো আসলে জাতীয় পার্টির কোনো MP হবে না, এটা হয়তো ফেসিবাদী সমর্থক MP হবে। এরপরে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই ফেসিবাদের একটা উত্থানের একটা জায়গা করে নেওয়ার একটা পটভূমি তৈরি করা, এই ধরনের নানান ইকুয়েশন হয়তো থাকতে পারে। এই ইকুয়েশন শুধু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে এমন না, এটা আমাদের রাজনীতির বাইরের যে প্রভাব বলো, এটা তাদেরও কোনো হিসাব নিকাশ এতে সক্রিয় থাকতে পারে। ফয়েজ আহমদ, শনিবার ঢাকার কেন্দ্রীয় অফিস সহ দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা সহ ৩টি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। অন্য দুটি দাবি হলো যে নুরুল হক নুরের উপর হামলার ঘটনা তদন্ত কমিটি গঠন করা, আর একটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা, বা পদত্যাগ করতে হবে, এই দাবি তারা করেছেন। এটা একটা দিক। আর একটা দিক হলো, শনিবারই ঝিনাইদহে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে এবং রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে। এই যে দাবি, এটাকে আপনারা সমর্থন করেন? জি, দেখুন এখানে দুটো আমি বিষয়। আপনার এই
প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনি আমাকে এর আগে যে প্রশ্নটি জি। করেছিলেন, আপনি বলেছিলেন একটা অভিযোগ আছে সরকার প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে না, রিঅ্যাক্টিভ রোল প্লে করে। এখানে দুটো কারণ আছে। জি। প্রথমত, একটি অপরাধ, একটি সহিংসতার ঘটনা, সেখানে হঠাৎ করে ঘটে যাওয়া একটি ঘটনা, কখনো কখনো ঘরবাড়ির ভিতরে, হ্যাঁ, অফিস আদালতের ভিতরে ঘটে যাওয়া ঘটনা, সেখানে সত্যিকার অর্থে কি একটি অপরাধ সংগঠিত হওয়ার আগে সরকারের বা বাহিনীগুলির কোনো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার সুযোগ আছে? নাই। সে কারণে সে সমস্ত জায়গায় আসলেই প্রোঅ্যাক্টিভ হতে হবে। আর এটি যেমন একটি বাস্তবতা, খুবই বৈজ্ঞানিক বাস্তবতা, আপনার কাছে শুনলে মনে হবে যে হ্যাঁ, এটা তো সরকারেরই ভার্সন। তাই আসলে কি, ধরুন এখানে আমরা তিনজন মানুষ, আমাদের মধ্যে যদি একটা বাক বিতণ্ডা, সহিংসতায় আমরা জড়িয়ে পড়ি, এখানে কি আগে থেকে দাঁড়িয়ে থাকা পুলিশের পক্ষে সম্ভব? সম্ভব নয়। এটা যেমন। আরেকটা বাস্তবতা আছে, সেটা হচ্ছে যে এই সরকার যে জায়গা থেকে যাত্রাটা শুরু করেছে, সে জায়গায় যদি আমরা বাহ্যিকভাবে দেখি তাহলে তো সবকিছু ভেঙে পড়েছিল পুলিশ থেকে। আপনি ইন্টারনালি একবার খেয়াল করেন, আমাদের গোয়েন্দা সংস্থা থেকে যতগুলি যেই অর্গানগুলি রাষ্ট্রকে, সরকারকে নানানভাবে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার কথা, এগুলি তো ভেঙে পড়েছিল, বা এগুলি তো কি লোকেরা বসে নিয়ন্ত্রণ করছিল সেটা আমাদের সবার জানা। সুতরাং এটা একটা মেজর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের পাশাপাশি আরেকটা হচ্ছে, একটি যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, তার পাড়ায়, মহল্লায়, সব জায়গায় কমিটি থাকে, তার নানান পলিটিক্যাল নেটওয়ার্কিং থাকে, সেটাও কিন্তু একটা বড় গ্রিপটা অনেক বড় আর কি। এক্স্যাক্টলি, সেটা একটা বড় কারণ যে আপনি কিভাবে মাঠ পর্যায়ে তথ্য পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি সরকারকে এই বিবেচনায় আপনি দুর্বল বলতে চান যে এই সরকারের কাছে গোয়েন্দা তথ্য কম, আমি অ্যাডমিট করব, সত্য। কারণ এই সরকার সেই গোয়েন্দাদেরকে নিয়েই কাজ শুরু করেছে, যে গোয়েন্দাদেরকে দলীয় বিবেচনা, আপনি খেয়াল করলে এটা তো দেখবেন, 1 বছরে ডেভেলপ করেনি। না, আপনার যে ডেভেলপ যদি না করতো তাহলে সরকার এই পর্যন্ত সেটাই তো। আসতে পারতো না। ডেফিনেটলি ডেভেলপ করেছে। আমাদের প্রত্যেকটি বাহিনীতে, প্রত্যেকটি ফোর্সের ভিতরে, গোয়েন্দা ফোর্স বলেন আর সশস্ত্র ফোর্স বলেন বা আপনি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সবার মধ্যে বিপুল সংখ্যক দেশপ্রেমিক সদস্য আছে। তারাই বাংলাদেশকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। না হলে 5 আগস্টের পরে আওয়ামী লীগ যেভাবে সক্রিয় হয়েছে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, তারাই সফল হতো। সুতরাং তাদের সাকসেস তো আছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এসবের ক্ষেত্রে যুবলীগের বলতো কি যে প্রধানমন্ত্রী গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দেখছেন, রাষ্ট্রের গোয়েন্দা দলীয় দলের হয়ে দিনের পর দিন কাজ করেছে। আওয়ামী লীগ কি দল নাকি সরকার, এটা বিলীন হয়ে গিয়েছিল। সুতরাং সেই অবস্থা থেকে আমাদেরকে যদি একটা উত্তরণের দিকে যেতে হয়, প্রথম উত্তরণটা হচ্ছে মানসিক উত্তরণ। মানসিক উত্তরণ মানে কি, আমাদের মানসিকভাবে বুঝতে হবে সরকার এবং দল এক জিনিস নয়। রাইট। সো এই যে আলাদা আলাদা পার্থক্যগুলি করা, বাহিনীগুলির মধ্যে যারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছে বা যারা চাকরিতে আসার পরে গত 16-17 বছর আওয়ামী লীগের সঙ্গে বিলীন হয়ে গেছে, সে ভুলে গেছে সে আওয়ামী লীগের লোকের না সরকারের লোক। এই অবস্থাটার পরিত্রাণ যত ঘটবে তত দ্রুতই আমরা এই জায়গাগুলিতে আরো, আপনি যেটা বলছেন, প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার সুযোগ পাবো। আশা করি এটা দিনে দিনে উন্নতি হচ্ছে, এবং আপনি সেই সংঘাত সহিংসতা নিয়েই কথা বলতে পারেন যেটা ঘটে গেছে। প্রোঅ্যাক্টিভ রোলের কারণে যেই সংঘাত সহিংসতাগুলি এড়ানো গেছে সেটা তো আপনার পর্যন্ত পৌঁছায় না, এটা মাথায় রাখতে হবে। অনেক তথ্যের ভিত্তিতেই অনেক ঘটনাই কিন্তু এড়ানো গেছে গত 1 বছরে। শুরুর দিকে অনেক কিছু এড়ানো কঠিন ছিল, শেষ দিকে এখন আমরা তো জানি বহু ষড়যন্ত্র মোকাবেলা প্রতিনিয়তই করা হয় এবং সাকসেসফুলি সেটা সরকার মোকাবেলা করতে পারছে। যেহেতু সেটা আর ঘটছে না, সেটা নিয়ে আপনার আমার পরিসরে আর জনপরিসরে আলাপটা হচ্ছে না। এবার আসুন, আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন যে জাতীয় পার্টি, কিছু মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে, সরকার তো আসলে এক ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। জনগণের এক ধরনের দাবি থাকে, গণ অভ্যুত্থানের পরপরই এক ধরনের দাবি বা গণ অভ্যুত্থানের এক ধরনের যে সম্মিলিত ভয়েস, সেটার পরে আপনি যদি আমরা খেয়াল করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নানান কারণে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, যার যার নিজেদের স্বার্থ। আপনি কি বলতে পারবেন যে সবগুলি পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধভাবে একসাথ হয়ে কখনো জাতীয় পার্টির বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। এটা যেমন একটি বাস্তবতা। সরকারকে এটা বিবেচনা করতে হয়। দাবি নানান সময় নানান ভাবেই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারেও তো কারো আপত্তি ছিল। সবগুলি পলিটিক্যাল পার্টি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আপনার ভাবে ইনভেস্টিগেট করেন, এভরি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে একমত ছিল, কোনো সন্দেহ নেই।
সেটা হয়েছে। যাই হোক, এখন জাতীয় পার্টির বিষয়ে এখানে আরেকটি ঘটনা ঘটেছে। এক বা একাধিক পলিটিক্যাল পার্টি ইতিমধ্যে ইলেকশন কমিশনে জাতীয় পার্টির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছে। ইলেকশন কমিশন দেখুন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন এখন পর্যন্ত তার আলোকে সরকারের কাছে কোনো রিকমেন্ডেশন, সুপারিশ কিছুই দেয়নি। সুতরাং এটাও একটা বাস্তবতা। সরকার চাইলেই হুট করে একটা পার্টির বিষয়ে এভাবে ব্যবস্থা নিয়ে নাও, আমি মনে করি উচিত এখানে নয়। একটু সংশোধন উচিত দিই। নয়। সেটি হলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকারের সঙ্গে এই তরুণরা বারবার কথা বলেছে এবং কি জবাব দিয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ করতে হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছে। দেখুন আমি এখন এখানে এখন এই আসলে সংকটটা হয়েছে কি, আমরা দেখেছি যে যারা ফেসিস্টের লোক, ফেসিস্টের সহযোগী লোক, তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না কেন? এটা একটা জনগণের বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন, একই অপরাধে কেউ যে জেলে থাকবে আবার কেউ বাইরে রাজনীতি করবে, এই সরকার এটা কেন করবে? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনি যদি গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত জায়গা বলেন, জাতীয় পার্টি ওভারঅল গত 16 বছর ধরে আওয়ামী লীগের যে ফ্যাসিজম সেটাকে সুরক্ষায় নানানভাবে ইন্ধন দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সহযোগী ভূমিকা পালন করেছে, নিজেদের স্বার্থ বিবেচনা করেছে, বাংলাদেশের চেয়ে ভারতের স্বার্থে তারা এখানে বেশি কাজ করেছে, স্পষ্টত যেটা দেখা গেছে সেগুলি সবই সত্য। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, মানে ব্যক্তি হিসেবে কি ব্যবস্থা নেওয়া হবে না হবে, এটা খুবই মানে তদন্তধীন বিষয়, আইন শৃঙ্খলা বিষয়। আরেকটা হচ্ছে আপনি অন্য যাদের কথা বলছেন 14 দল, আপনার কি মনে আছে কারফিউ জারি করার বিষয়ে জানি তাদের সঙ্গে বৈঠক করে? সুতরাং একটা হচ্ছে স্পষ্টতই যে দেখা মাত্রই গুলি করার নির্দেশের প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িয়ে ছিল, আরেকটা হচ্ছে আপনি সম্মতি উৎপাদনের সঙ্গে যারা ছিল। তো একটা হচ্ছে যে পুরো দৃশ্যত এটা দেখা যাচ্ছে যে এরা গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে সম্পৃক্ত, তাদের বিষয়ে যেভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনি গড় হরিবল সবাইকে ধরে নিয়ে আসার কোনো মানে নেই, তদন্ত হচ্ছে। আর জাতীয় পার্টির বিষয়ে এখানে আপনি যদি বলেন যে একটা বিষয়, আপনি 90-এর গণ অভ্যুত্থানের পর, এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর আপনি বিবেচনা করলে দেখবেন 90-এর গণ অভ্যুত্থানের তুলনায় যদি আপনি 24-এর গণ অভ্যুত্থানে আসেন, এটা অনেক ম্যাচিউর গণ অভ্যুত্থান। নিঃসন্দেহে হয়তো ভবিষ্যতে আমরা চাই না যে আমাদেরকে এরকম আরো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, ভবিষ্যতে যদি এরকম জনরোষ বা জনবিপ্লব হয় সেটা মোর ম্যাচিউর হবে হয়তো, কারণ অতীত থেকে তো আমরা শিক্ষা নেই কিছু হলে। এখন 90-এর গণ অভ্যুত্থানের পরও জাতীয় পার্টি রাজনীতিতে কিভাবে টিকেছিল? রাজনৈতিক দলগুলোর কারণে। ডেফিনেটলি আপনি 90-এর গণ অভ্যুত্থানের পরের রাজনৈতিক সেই সময় শুধু 90-এ জাতীয় পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা কি আওয়ামী লীগের চেয়ে ভূমিকায় কম? আওয়ামী লীগের মতোই তো সেখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ আরো অনেক ব্রুটাল হয়েছে, ট্রু। আওয়ামী লীগের সঙ্গে এই ব্রুটালিটিতে আমরা যদি জাতীয় পার্টিকে তার প্রশিক্ষক হিসেবে ধরে নেই যে অতীতের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে, সেটা তো দিয়েছে, এটা ট্রু। কিন্তু আমাদের পলিটিক্সে এই যে কম্প্রোমাইজ করার মনোভাব, দেখুন ইন্টারিম গভর্নমেন্ট এমন একটা সরকার, এটা চাইলে হুট করে নিজেরা সবকিছু করে ফেলতে পারে না। নাগরিকরা প্রত্যাশা করে, সত্য প্রত্যাশা করলেই সব ক্ষেত্রে সম্ভব নয়। আপনি হুট করে জাতীয় পার্টির বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট একটা ব্যবস্থা নিয়ে নিবে, পলিটিক্যাল পার্টিগুলো আমরা তো এটা চাই নাই, এটা আরেকজন চেয়েছে। এটা আসুন, এখন একটা ঘটনা ঘটেছে জাতীয় পার্টিকে কেন্দ্র করে, যে ঘটনা ঘটেছে এর আলোকে এখন আপনারা ব্যবস্থা নেন, পলিটিক্যাল পার্টিগুলি আপনারা সিদ্ধান্তে আসেন। আপনারা জাতীয় পার্টির বিষয়ে যদি কোনো পজিশন নিতে চান নেন, আইন আদালতের মধ্যে দিয়ে যেতে চান যান, সরকারের কাছে করতে চান করেন, সেটা পলিটিক্যাল ডিসিশন হতে হবে। এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্তের মধ্যে দিয়ে সম্ভব নয়। সো ওই বিবেচনায় জাতীয় পার্টি কেন এখন এইভাবে আছে, কিভাবে করবে, বা জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হবে, এটা আসলে সময় বলে দিবে। আর সিদ্ধান্তের জায়গাটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলিকে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। মাসুমুর রহমান খলিলি, অনেকে বলছেন কিছু গণমাধ্যম এখনো পরোক্ষভাবে ফ্যাসিস্ট শক্তির পক্ষে কাজ করছে।
আপনি এই অভিযোগকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে কি, এই অভিযোগের সাথে আমি আংশিকভাবে একমত এই কারণেই, আসলে গত 15 বছর ধরে মিডিয়ার যে বিকাশটা, এটা আমরা দেখছি হচ্ছে ফেসিবাদের পরিকল্পনা এবং আশীর্বাদে ঘটছে। অনেকগুলো মিডিয়া রুগ্ন হয়ে গেছে, আবার অনেকগুলো মিডিয়া 1টা থেকে 8টা 7টা এভাবে হয়ে গেছে। এবং যাদের বিকাশ ঘটছে মিডিয়ার, এসব মিডিয়াগুলো ফেসিবাদের নানানভাবে সমর্থনের রোল প্লে করছে। 5 তারিখের যখন ফেসিবাদ বিরোধী বিপ্লব হলো, এরপরে তারা পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ফেসিবাদ বিরোধী কিছু কিছু ব্যক্তিত্বকে নিয়ে এসে এটাকে সেভ করার চেষ্টা করছে। যখনই তারা মনে করছে যে ফেসিবাদী শক্তি মনে হয় আবার একটু আসার সম্ভাবনা দেখা দিয়েছে, তখন তাদের আবার স্বরূপে দেখা যায়। কিন্তু ওই লোকগুলি তো সেখানে রয়ে গিয়েছে, হ্যাঁ। তাদের ভূমিকা কি? ওই লোকগুলোকে তো একটা সাইনবোর্ড হিসেবে অনেকটা প্রতিরক্ষার জন্যই নেওয়া হয়েছিল, সেই কাজটা তারা হয়তো রোল প্লে করছে, কিন্তু তাদের যে মূল চরিত্র, এটা তো যখনই সময় যাবে এটা উদ্ঘাটিত হয়ে প্রধান যাবে। প্রধান পদে বসেছেন। হ্যাঁ, সেটা বসছেন। এখন তারা কেন বসলেন সেটার জবাব তো তারা দিতে পারবেন। তবে আমরা যেটা জানি, যেটা দেখি, সেটা হচ্ছে ফেসিবাদের আশ্রয় প্রশ্রয়ে যেসব মিডিয়াগুলো বিকাশ ঘটছে, তৈরি হয়েছে, এবং যাদের তাদের শিল্প সাম্রাজ্যের প্রোটেকশনের জন্য মিডিয়াকে ব্যবহার করছে, তারা সবসময় কারা ক্ষমতায় আছে সেটাকে কিন্তু দেখেই রোল প্লে করে। তো এখন যখনই রাষ্ট্রের ভেতরে কোনো অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা যায়, তখনই তারা একটু ইনডিসিশনের মধ্যে পড়ে যায়। যেমন একটা বিষয় গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে ব্যাংকিং সেক্টর থেকে প্রায় 6 লক্ষ কোটি টাকা কিন্তু বেরিয়ে গেছে। এর মধ্যে হাতে গোনা কয়েকজন অলিগার্ক, তারাই নিয়ে গেছে প্রায় 4.5-5 লক্ষ কোটি টাকা। বলতে গেলে এটি বাংলাদেশের ব্যাংকিং যে সেক্টরের যে ডিপোজিট, এটা হয়তো 1/4 কাছাকাছি। যে খবরটা আসছে মিডিয়াতে, সেটা হচ্ছে তারা দেশের বাইরে পতিত ফেসিবাদের আইকনের সাথে মিটিং টিটিং করে বাংলাদেশে কীভাবে অস্থিরতা তৈরি করা যায়, এটার জন্য মোটা একটা অঙ্ক প্রায় 2,500 কোটি টাকা হস্তান্তর করছে, আরও 2,000 কোটি টাকা হস্তান্তর করবে। তো এই যে বিষয়গুলো, এগুলোর তো প্রতিক্রিয়াটা আমরা বাংলাদেশের আভ্যন্তরে দেখব। বাংলাদেশে সাধারণত নাশকতা ইত্যাদি করার জন্য টাকা পয়সা খরচের একটা বিরাট রোল আছে। এখন তারা ব্যাংকিং সেক্টর থেকে টাকা বের করে দেশের বাইরে নিয়ে গেছে, আবার বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে বাংলাদেশের ভেতরও আছে। তারা এই টাকাটা যখন নাশকতা তৈরির জন্য চেষ্টা করে, যখন ফেসিবাদের আবার ফিরে আসার জন্য একটা পরিবেশ তৈরির জন্য কাজ করে, তখন কিন্তু এই যে আপনি একটা প্রশ্ন করেছেন প্রোঅ্যাক্টিভ এবং প্রতিক্রিয়া জানানোর সক্রিয়তা, এই দুটির মধ্যে পার্থক্য আছে। এখন প্রোঅ্যাক্টিভ জিনিসটা হচ্ছে কি, আপনি যখন একটা বিপদ আসবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার 4,500 কোটি টাকার যে বাইরে খরচ করা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এই খরচ করার রাস্তাটা যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে এটা কিন্তু বন্ধ করা যাবে না। যেমন এই যে এস আলমের কথা আমরা এই ঘটনার নায়ক হিসেবে দেখি, যিনি 2,500 কোটি টাকা অলরেডি হস্তান্তর করছেন, আরও 2,000 কোটি টাকা হস্তান্তর করবেন। ইনি এখন কোথায় আছেন? উনি সিঙ্গাপুরে আছেন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের সহ আলোচক, উনিও সম্প্রতি ইয়েতে গেছিলেন, আপনার মালয়েশিয়া গেছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছে আসিয়ানের প্রেসিডেন্ট। এখন বাংলাদেশের আভ্যন্তরীণ এই অপরাধমূলক বিশৃঙ্খলা তৈরি করার জন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশে যে রোল প্লে করে এবং তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি কোনো একজন ব্যক্তি দেয়, যেটা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে মানে লক্ষ লক্ষ কোটি টাকা বের করে তারপরে বাংলাদেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করে, এই বিষয়গুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি ওই রাষ্ট্রকে জানানো হয়, যেমন সিঙ্গাপুরকে যদি এই আসিয়ানের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের মাধ্যমে অনুরোধ করা যায়, তারপরে আন্তর্জাতিক যে অপরাধ সংস্থাগুলো আছে, ইন্টারপোল আছে, এখানে যদি এই অপরাধের প্রমাণ সহ যদি তুলে ধরা যায়, তাহলে তারা বাংলাদেশের যে প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে, এটা আগে থেকে অনেকটাই কিন্তু প্রতিরোধ হতে পারে। এখানে একটা প্রশ্ন আসছে মিডিয়ার ব্যাপারে, সেটি হলো যে ফেসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যুদ্ধ চালানো হচ্ছে, আপনি নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। সেক্ষেত্রে মূলধারার গণমাধ্যম কি কেবল তথ্য পরিবেশন করবে, নাকি স্পষ্ট একটা অবস্থান নেবে? এটার ব্যাপারে এক ধরনের বিতর্ক আছে, সেটা হচ্ছে সামাজিক গণমাধ্যম হচ্ছে স্বাধীন, এখানে কিন্তু যাচাই বাছাইয়ের কোনো নিয়ন্ত্রণ নেই, যার যা খুশি তা লিখতে পারে। কিন্তু যখন ফর্মাল মিডিয়া আসবে, ফর্মাল মিডিয়া তো যাচাই বাছাইয়ের বাইরে কোনো কিছু দিতে পারে না। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি আপনার নিউজটা এজ ইট ইজ যা ঘটবে তাই লিখবে, তবে হ্যাঁ এটার সাথে একটা পটভূমি বিশ্লেষণ যুক্ত করার স্কোপ কিন্তু আছে। অন্যদিকে মতামতের যে পাতাটা আছে, এখানে তো বিশ্লেষণ করার ব্যাপার। এখানে বিষয় যেটা হলো যে আপনি জানেন যে হিটলারের পতনের পর তার পত্রিকাই ছিল, অবস্থার এমন দাঁড়িয়েছিল, এবং আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে হিটলারের সমর্থক জার্মানিতে এখনো নেই, আছে, সেটা যে পার্সেন্টেজ আছে, তাদের
তাদের পক্ষে কোনো মিডিয়া কিন্তু একটা শব্দ লেখে না, কিন্তু বাংলাদেশে কেন লিখবে তাহলে? এটার একটা কারণ হচ্ছে কি, ওখানে ফেসিবাদের যে পতনটা হয়েছিল সেটা এক ধরনের বিপ্লবী মানে পতন, এবং ওখানকার যে আভ্যন্তরীণ শক্তি সবাই মেনেই নিয়েছে হচ্ছে এই শক্তিটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হচ্ছে বিপজ্জনক। কিন্তু বাংলাদেশে আমরা ফেসিবাদ বিরোধী যেসব শক্তিগুলো ফ্যাসিস্ট হাসিনা তো আমাদের দেশের জন্য বিপজ্জনক, নিরাপত্তার জন্য বিপজ্জনক, সব দিক কিন্তু থেকে। আমরা একই মাত্রায় কিন্তু সম্মতি উৎপাদন করতে পারি নাই, সেটাই হলো যার কারণে যে স্টেপগুলো প্রথম দিকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নেয়ার কথা সেটা নেওয়া যায়নি। আমরা সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষা করে চলতে চেয়েছি, কিন্তু জনগণের এই বিপ্লবের মধ্যে যে সম্মতিটা উৎপাদন হয়, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে, এটাই যে সংবিধানের সর্বোচ্চ একটা ব্যবস্থা, এটাকে আমরা ঠিক ওইভাবে কাজে লাগাইতে পারি নাই। আমরা সংবিধানের মোটামুটিভাবে যেটুকু আছে এটুকু থেকেই রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করছি, যার কারণে এক ধরনের সমঝোতা, এক ধরনের বোঝাপড়া আমরা সব কর্মকাণ্ডে দেখতে পাই। ফয়েজ আহমদ, আমরা দেখি যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অথবা কোনো বড় ঘটনা ঘটলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন, এবং এবার আর ব্যতিক্রম হয়নি। নুরুল ঘটনার পরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো ডেকেছেন, এবং প্রথম দিন উনি 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, এদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা এর আগেও দেখেছি। এখন প্রশ্ন হলো যে এই যে বৈঠকগুলো হয় সেখানে ভালো ভালো কথা হয়, এবারও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তার প্রতিফলন দেখি না, অথবা রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা চান এই সরকার, সেই সহযোগিতার মাত্রাটা দেখি না। এমনও শুনেছি, এমনও দেখেছি, ভেতরে যে আলোচনা হয় বাইরে এসে আরেকটা বলে, যদিও আপনারা ভদ্রতাচ্যুত কারণে সেটার প্রতিবাদ কখনো করেননি। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? প্রথমত দেখুন যে আজকে যেই 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলো, এইটা নুরুল হক নূরের ঘটনার পরেই এই বৈঠক। আপনি মানে মিডিয়া হিসেবে বা রিপোর্টের জন্য এটা ট্যাগ করা সহজ, বা আমি হলো তাই করতাম যে এই ঘটনার পরেই বৈঠক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যেই প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে নানানভাবে আলাপ আলোচনা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজনৈতিক দলগুলির সঙ্গে বসা। আর আপনি যেটা বলছেন যে অতীতেও নানান সময় বৈঠক হয়েছে, কিন্তু সরকার যেভাবে সহযোগিতা চায় সেটা আপনি পেতে দেখেন না। না, এটা ঠিক না। আপনি শুরু থেকেই রাজনৈতিক দলগুলির সহযোগিতা কন্টিনিউয়াসলি এই সরকার পাচ্ছে বলেই সরকার এখন পর্যন্ত ফাংশন করতে পারছে, এটা ট্রু। হয়তো আমি যেটা আগে আপনাকে বলছিলাম যে নাগরিক প্রত্যাশার জায়গাটা আসলে অন্যরকম। নাগরিকরা মনে করে যে আরো অনেক বেশি সহযোগিতা করবে, প্রত্যক্ষ সহযোগিতা, কিন্তু এটা খুবই সত্য। এই সরকার প্রতিনিয়তই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে প্রকাশ্য এবং অপ্রকাশ্য এক ধরনের যোগাযোগের মধ্যেই থাকে। যখনই যে কোনো প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে। এর প্রেক্ষিতে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সবসময় হয়তো এরকম ফর্মালি বসা হয় না। আর আপনি আরেকটা যেটা বলছেন যে অনেক সময় ভিতরে এক আলোচনা, বাহিরে আরেক আলোচনা, আমরা প্রতিবাদ করি না, ট্রু। অনেক সময় পলিটিক্স ইজ ডিফারেন্ট থিং আসলে। তো আমরা তো এখনো আমাদের অনেক সংস্কারের কথা বলি, পলিটিক্সে তার সংস্কারের আলাপটা ওইভাবে উঠেনি। তো অনেক সময় হয় যে হয়তো ভিতরে যেরকম আলোচনা হচ্ছে, বাহিরে গিয়ে ওনারা অন্যরকম বলছেন, হয়তো তাদের রাজনৈতিক কারণেই বলছেন। অনেক সময় তাদের সারা দেশে দেখুন পলিটিক্যাল পার্টিগুলি লাখ লাখ নেতাকর্মী থাকে, তাদেরকে নানানভাবে উজ্জীবিত রাখতে হয়। তো সে কারণে হয়তো অনেক সময় বলেন, কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে আপনি খেয়াল করেন যে আমাদের দিক থেকে আমরা কি হয়েছে আমরা সেটা বলি, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পলিটিক্যাল পার্টিগুলির পরেই আমরা আমাদের বক্তব্যটা দিই। তো এখানে যদি আমি খুব জার্নালিস্টিক হইতে যাই, সেক্ষেত্রে আপনি কি চিন্তা করেন, সর্বশেষ যে বক্তব্যটা থাকে মাঠে, সেই বক্তব্যকে যদি কেউ কন্টেস্ট না করে, ওটাকে যদি কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে ওটাই কিন্তু সার্ভাইভ করে, তাই না? সুতরাং এখন পর্যন্ত এটাই ধরে নিন যে আমাদের দিক থেকে দেয়া কোনো বক্তব্যকে এখনো কোনো পলিটিক্যাল পার্টি চ্যালেঞ্জ করে নাই। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হলো যে জুলাই সনদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আজকের বৈঠকের মাধ্যমে কি এই জটিলতা কমবে? দেখুন, জুলাই সনদ সংক্রান্ত জটিলতা, এটা ঠিক আমি জটিলতা বলতে চাই না, ঝুলে পড়ে, এটা ঝুলেও পড়েনি, এটা একটা রিয়েলিটি। আপনাকে মানতে হবে আপনি কি তৈরি করতে যাচ্ছেন। এইটা আপনার বাজারের জন্য কোনো ফর্দ তৈরি করা না, যে মনে চাইলো যতগুলি মনে আসলো লিখে দিলাম, দুই একটা ভুলে গেছি, পরের বার বাজারে গিয়ে নিয়ে আসবো। এটা একটা ঐতিহাসিক দলিল হতে যাচ্ছে। এখানে আমাদের প্রত্যেকটা অংশের অনেক বেশি সতর্ক থাকার প্রয়োজন আছে। যেভাবে একটি পক্ষ মনে করছে যে এটা না থাকলে এই দলিলের মানে নেই, আরেকটি অংশ যখন মনে করছে এইটা দিলে এই দলিলটা এমন এক দলিলে পরিণত হবে যেটা সংবিধানের চেয়েও বড় হয়ে যেতে পারে। দুইটাই কিন্তু ভ্যালিড কনসার্ন, দুইটাকেই গুরুত্ব দিতে হবে। সবাই মিলে একটা কালেকটিভ জায়গায় আসতে হবে,
কেউ কি এই অভ্যুত্থানকে অস্বীকার করে? একটি পার্টিও করা যে- রিস্কি, না, এই করা- কারণে করে না, না, না না, কেউ কেউ করার হয়তো শুনেন। করতো। করার রিস্কি না, স্যাক্রিফাইস সবার আছে। আমাদের এখানকার পলিটিক্স বা পলিটিক্সের প্রতি নাগরিকদের আস্থার জায়গাটা এরকম, নাগরিকরা আস্থা রাখতে পারছে না, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের যে কন্ট্রিবিউশন এই দেশের জন্য সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? সুতরাং এই অভ্যুত্থানে আওয়ামী প্রত্যেকেরই লীগ যেমন, তো একটা রাজনৈতিক দল, তাদের তো কন্ট্রিবিউশন আছে না নাকি? আমি এই জায়গাটা আপনি এই যদি 15 বলেন, এটা আমি খুব বছরে- পার্সোনাল অপিনিয়ন দিই, আওয়ামী লীগকে আমি একটা পলিটিক্যাল পার্টি মনে করি না। ওকে, ঠিক আছে। একটা পলিটিক্যাল পার্টি হওয়ার জন্য যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে থাকা লাগে, আওয়ামী লীগের মধ্যে সেগুলি এক্সিস্ট করছিল না গত 15 ইয়ার্স। একটা পলিটিক্যাল পার্টি তবে নাগরিকদের একটা বিরুদ্ধে গিয়ে- অভিযোগ কিন্তু রয়েছে হ্যাঁ। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে, যে বিরাজনীতিকরণের হ্যাঁ। অন্যতম অনুঘটক হিসাবে সবসময় রাজনৈতিক দলগুলো কাজ করেছে। ডেফিনেটলি বিরাজনীতিকরণের অনুঘটক নয়, শুধু পলিটিক্সটাকে পলিটিসাইজ করে ফেলেছে পলিটিক্যাল পার্টিগুলি। পলিটিক্যাল পার্টির সম্পর্ক হবে নাগরিকদের সঙ্গে। আপনি যদি লাস্ট 15 ইয়ার্সে আওয়ামী লীগের পলিটিক্যাল সম্পর্কের জায়গাও যদি ধরেন, সেটা কার সঙ্গে হয়েছে? কোনো সম্পর্ক না, ব্যুরোক্রেটদের না, সঙ্গে হ্যাঁ, হয়েছে। right. একটা পর্যায়ে ব্যুরোক্রেটদেরকেও আর পলিটিক্স নিতে পারছিল না, তারা পার্লামেন্টে প্রকাশ্যে ব্যুরোক্রেসির বিরুদ্ধে কথা বলছিল, আওয়ামী লীগের ল মেকাররা, তাই না? সুতরাং এই কারণে আমি বলছি যে আপনি আওয়ামী লীগকে যখন পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো কিছুতে ট্রিট করতে যাবেন, তার পলিটিক্যাল পার্টি হিসেবে অধিকার রক্ষার কথা বলতে যাবেন, প্রথমে আপনাকে এটা নিশ্চিত হতে হবে আওয়ামী লীগ ইজ পলিটিক্যাল পার্টি অর নট। রাইট। সো আমি ব্যক্তিগতভাবে, আমি একজন পলিটিক্যাল রিপোর্টিং করেছি দীর্ঘদিন, আমি পলিটিক্স যতটুকু বুঝি, আমি আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে লাস্ট 15 ইয়ার্সে কোনো পলিটিক্যাল পার্টির চরিত্রের কোনো মিল পাই না। এটা হতে পারে না। একটা পলিটিক্যাল পার্টি তো আয়নাগত তৈরি করার কথা নয়। একটা পলিটিক্যাল পার্টির যেটা সবচেয়ে বড় স্ট্রং জায়গা, ভোট, সেই ভোটের কালচারটাই নষ্ট করে দেওয়ার কথা একদম। নয়। সুতরাং আওয়ামী লীগের আলোচনাটা এখানে আসতে পারে না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বহু পলিটিক্যাল পার্টির ভবিষ্যতে আওয়ামী লীগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যদি না এই জুলাই সনদটা আমরা সবাই মিলে কালেকটিভ ওয়েতে সবার স্বার্থে ভালোভাবে নির্মাণ করতে না পারি। মাসুম রহমান খলিলি, সব মহলে একটা কথা উঠছিল গত কদিন ধরে, সেটি হলো যে সরকার যখন ডাকে তখন রাজনৈতিক দলগুলো একসাথে বসে বা সরকারের সাথে বসে, কিন্তু রাজনৈতিক দল পরস্পরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে, এমনকি জামাতের সঙ্গে বিএনপির একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেই বৈঠকের যতটুকু খবর আমরা জানি, আপনি নিজেও জানেন যে খুব বেশি ফলপ্রসূ কিছু আসেনি। জুলাই সনদ নিয়ে মূলত আলোচনা হয়েছে, জুলাই সনদকে সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে উত্তরণ করা যায় এবং এরপরে কিভাবে নির্বাচনে যাওয়া যায়, এটা একটি ঘটনা ঘটেছে। কিন্তু প্রবলেম হলো যে এই যে সনদটা যদি না দাঁড়ায় বা এটা আরো বেশি ঝুলে পড়ে, তাহলে কি দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে কি, জুলাই সনদ ঝুলে পড়বে এটা আমি পুরোপুরি মনে করি না। রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারনাল মিটিং তো হচ্ছে, ফর্মাল মিটিং তো ঐকমত্য কমিশনে হচ্ছে, ইনফর্মালি তারা বিভিন্ন সময় বসছে। এখন একটা মিটিং অথবা দুইটা মিটিংয়ে যদি ঐকমত প্রতিষ্ঠা না হয়, তার মানে এটা না যে এটা ফেল করে গেছে। আমার ধারণা রাজনৈতিক দলগুলো একমত হবে। এমনকি আজকে যে প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংগুলো আছে, হয়তো আমরা দেখবো যে অনেক বিষয়ে আগে যে দ্বিমত ছিল সেটা এখন ঐকমত্যে পরিণত হয়েছে। এটা এই কারণে হচ্ছে যে রাজনৈতিক দল হয়তো আগামী ফেব্রুয়ারির ইলেকশনে ক্ষমতা যাওয়ার চিন্তা করে, তারাও ভাবে যদি দেশের ভিতরে এরকম অস্থিরতা তৈরি হয়, সবার যদি পলিটিশিয়ানদের উপরে অ্যাটাক করা হয়, জীবন আশঙ্কা দেখা দেয়, তাহলে যে পরিস্থিতি আসবে, এই পরিস্থিতিতে নির্বাচন হবে না। ফলে এই অবস্থায় যে বিরোধটা আছে, যে মতানৈক্য আছে, এটাকে কাছাকাছি নিয়ে আসার জন্য সবাই কিন্তু একটা সবার মধ্যে একটা অনুভব তৈরি হবে। আমার ধারণা এই গত 1-2 দিনের যে ঘটনাটা, এটা আপাত দৃষ্টিতে খুবই একটা বিব্রতকর ঘটনা, খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক কিছুর আবার কিছু পজিটিভ দিক আছে। এই পজিটিভ দিকটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমার মনে হয় ঐকমত্যের জায়গাটা, এমন আপনি অনেক বলতে বেশি চাচ্ছেন যে স্বার্থ হবে। নিজেদের প্রয়োজনে তারা একটা সমাধানে যাবে। নিজেদের সবসময় রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে কিন্তু কাজ করে, স্টেপ নেয়। এখনো নিজেদের স্বার্থেই তারা কাছাকাছি চলে আসবে। আপনি যে জুলাই সনদের কথা বললেন, আমার ধারণা হচ্ছে এটা তো বিরোধের দুইটা প্রধান জায়গা। একটা হচ্ছে এটা আইনি এবং বাস্তবায়ন প্রক্রিয়া বাধ্যবাধকতা থাকবে কিনা, এবং বাস্তবায়ন কি এখন থেকেই শুরু হবে না পরবর্তী যে সংসদ আসবে সেই সংসদে বাস্তবায়ন করবে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আনুপাতিক নির্বাচন। দুইটার ক্ষেত্রে মাঝামাঝি একটা জায়গায় আসা যায়। যেমন আনুপাতিক নির্বাচনের ক্ষেত্রে যেটা হতে পারে, আমাদের দুইটা চেম্বার, ঐকমত্য পরিষদ কিন্তু যে প্রস্তাবটা দিয়েছে ঐকমত্য কমিশন, সেটা হচ্ছে আপার হাউসে আনুপাতিক, এবং আপার হাউসের ক্ষমতা যে প্রস্তাব করা হয়েছে সেখান থেকে যদি কার্টেল না করা হয়, ওখানে যদি আপাতত এই আনুপাতিক নির্বাচনটা হয়, তাহলে কিন্তু সমাধানের কাছাকাছি যাওয়া যায়। কোনো কারণে যদি আপার হাউস না হয়, তাহলে আমাদের লোয়ার হাউসে এখন 300
টা আসন আছে, এটাকে আমরা 500 বা 600 করতে পারি। এডিশনাল যে আসনগুলো এগুলোকে আনুপাতিক করতে পারি। এই মিশ্র ব্যবস্থাটা পৃথিবীতে প্রায় 130টা দেশে আছে, এমনকি আমাদের শ্রীলঙ্কা, প্রতিবেশী নেপাল, এসব রাষ্ট্রেও আছে। তো ফলে এখন একদম প্রান্তিক যদি একটা অবস্থান ধরে নেই, তাহলে দেখা যাবে যে নির্বাচন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিছে এটা সাকসেসফুল হবে না। যদি সাকসেস না হয় তাহলে কি লাভ হবে? মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস সাহেব বললেন যে উনি ওনার যে কাজগুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে ওখানে উনি চলে যেতে চান। সরকার একটা পরিবর্তন হলো, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হবে না। এই রাজনৈতিক দৃশ্যপটে যদি আবার ফেসিবাদের ওই শক্তিগুলো যদি চলে আসে, তাহলে এখন যারা আছেন তারা কি ওই আগের অবস্থানে থাকবেন না। সব কিছু মিলিয়ে আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো কাছাকাছি জায়গায় চলে আসবে। জুলাই সনদ শেষ পর্যন্ত ঝুলে পড়বে না। আনুপাতিক নির্বাচন বলেন অথবা জুলাই সনদের কার্যকারিতা, এগুলোর ব্যাপারে একটা সমাধানের দিকে চলে আসবে, আমি আশাবাদী। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা করছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি, আরও রয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। সাংবাদিকতা একটা কথা রয়েছে যে ব্যাড নিউজ ইজ দ্য গুড নিউজ। আমরা আসলে এতক্ষণ এই ব্যাড নিউজ নিয়ে আলোচনা করছিলাম, যেটা সাংবাদিকতার জন্য গুড নিউজ। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, চলুন আমরা নামে একটা গুড নিউজ নিয়ে একটু কথা বলি। একটা খবর বেরিয়েছে যে ভারত ও চীনের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার বেশি হয় বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। খবরটি মূলত সেমিনার একজনের বক্তব্য। তিনি হলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এরকম একটা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আপনারা জানেন যে শুল্ক নিয়ে আমাদের বেশ একটা সুবিধাজনক অবস্থানে আমরা রয়েছি নানান কারণে, এবং এই শুল্ক নিয়ে কি এই শুল্ককে কেন্দ্র করে সরকার বদলে দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছিলাম। 35% যদি থাকতো তাহলে কি করতো সেটা আমরা জানি। যাই হোক, এটা একটা ভালো খবর যে আমাদের রপ্তানি বাড়ছে। কি বলবেন? প্রথমে আপনি যে কথাটা বলছিলেন যে ইউএস এর যেই এডিশনাল ট্যারিফ যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইম্পোজ করলো সারা পৃথিবীর অনেকগুলি দেশে, বাংলাদেশও হচ্ছে তার মধ্যে একটি দেশ, আমাদের উপরও কিন্তু ইম্পোজ করা হয়েছে। মুশকিল হচ্ছে যে আমরা যে জাতিগতভাবে কিছুটা দ্বিধা বিভক্ত সবসময় থাকি, আমরা কিন্তু এর মধ্য দিয়ে এটা প্রমাণ পেলাম। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও তাকান, এই শুল্ক ইস্যুতে কিন্তু ভারতের সবগুলি দল মত পক্ষ মোদি অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছেন। তারা চেষ্টা করেছে যেন দেশ হিসেবে, জাতি হিসেবে ভারত এই নেগোসিয়েশনে উইন করে। অথচ আনফর্চুনেটলি আমরা খেয়াল করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী মানুষও এই প্রফেসর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনকে অসহযোগিতা করেছেন, উইন যাতে না করেন সেই চেষ্টা করেছেন। বাংলাদেশ যেন ফেইল করে এই নেগোসিয়েশনে, ট্যারিফ নেগোসিয়েশনে, সেটার জন্য ব্যাপক আলাপ আলোচনা আমরা দেখেছি আর কি, বা অনেকে খুব আশাবাদী ছিলেন এই বিষয়ে যে এটা ফেল করবে। কিন্তু ফরচুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট গঠনের পর থেকেই আপনার মানে এই ট্যারিফ ইস্যুটা আলোচনায় আসার আগে থেকেই কিন্তু বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন এই ট্যারিফ ইস্যু নিয়ে কাজ শুরু করেছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে। এর ফলে যেটা হয়েছে যে আমরা নেগোসিয়েশনে অলরেডি এগিয়েছিলাম, এটা ইম্পোজ হওয়ার আগেই আমরা এগিয়েছিলাম। তো ফাইনালি তো আপনারা দেখলেনই যে আমরা ট্যারিফ নেগোসিয়েশনে এই সাবকন্টিনেন্টে বা আমাদের কম্পিটিটর যে সমস্ত কান্ট্রিজ আছে, যে বিশেষ করে আরএনডি সেক্টরে, আমরা সেই জায়গাগুলিতে সবার চেয়ে মোটামুটি ভালো পজিশনে আছি। সুতরাং এই ভালো পজিশন থাকা মানে যে ভারত এবং চায়না তাদের ব্যবসায়ীদের জন্য, বিশেষত যারা এই এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করে, যাদের ইউএসএ বড় মার্কেট রয়েছে,
তাদের জন্য বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ হাব। আপনি একজন ডক্টর জাহিদের কথা বলছিলেন যে উনি ওয়ার্ল্ড ব্যাংকের একজন এক্সপার্ট, উনি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা ফিনান্সিয়াল সেক্টরে হিউজ। উনি যেটা বলছেন ভেরি ট্রু, কারণ এর আগে আমরা অলরেডি কাগজে নিউজ বেরোতে দেখেছি যে ইন্ডিয়ার বিজনেসম্যানরা অলরেডি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। চায়না থেকে যদি আপনি খেয়াল করেন, চায়না অলরেডি এখানে ইনভেস্টমেন্ট চলে এসেছে, এগ্রিমেন্ট ফাইনাল হয়ে গেছে। সুতরাং এটা আমাদের জন্য একটা অত্যন্ত ইতিবাচক দিক। একই সঙ্গে আমাদের জন্য নিউ চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এরকম দেখুন, নিউ চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আরএমজি সেক্টরের বিজনেসম্যানরা এখন এই ব্যবসাটাকে যেন আমরা আর না হারাই, সেই জন্য আমাদের অবকাঠামোগত, আমাদের শ্রমের মান উন্নয়ন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই বিষয়গুলিতে খুব গুরুত্বের সঙ্গে খেয়াল করতে হবে। যদিও এই সেক্টরে বাংলাদেশ অলরেডি একটা ভালো পজিশনে অবস্থান করছে, বাংলাদেশের এই বিজনেসের অতীতের থেকেই সুনাম রয়েছে। এটা আমাদের জন্য সামনের দিনে এমন হতে হবে যেন আমরা এই বাজারে 1 নম্বরে যাই, যে সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। এক্সপার্টরা বলছেন বাংলাদেশ এই সেক্টরে 1 নম্বরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং ইমিডিয়েট আফটার দ্য ইম্পোজিশন অফ এডিশনাল ট্যারিফ বাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমাদের এখানে যে প্রতিক্রিয়াগুলি আমরা দেখেছি, প্রতিক্রিয়াগুলি হ্যাঁ ট্রু, অনেকের মধ্যে কনসার্ন ছিলেন, বিশেষ করে বিজনেসম্যানরা যারা কনসার্ন ছিলেন। এবং আপনি যদি খেয়াল করেন এই নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের বিজনেসম্যানরা খুব হেল্প করেছেন। আমাদের বিজনেসম্যানরা সরকারের সঙ্গে মানে ঐক্যবদ্ধ হয়ে একীভূত হয়ে কাজ করেছেন। ওয়াশিংটনে গিয়ে তারা দিনের পর দিন সময় কাটিয়েছেন এটার জন্য। সবার একটা কালেকটিভ সাকসেস, আমরা পলিটিক্যাল পার্টিগুলি থেকেও সহযোগিতা পেয়েছি। তো একটা কালেকটিভ সাকসেসের ফলে আমরা এখন যে অবস্থায় আছি, ইভেন আমাদের সরকার আরও যে কাজটি করার চেষ্টা করছেন, এটাকে আরও কমিয়ে আনার চেষ্টা করছেন। সেটা যদি সম্ভব হয় আরও কমিয়ে আনা, তাহলে মানে নো ডাউট যে আমরা একদম টপে চলে যাব। আমরা মানে এখানেই আমরাই হয়ে যাব সবার টার্গেট, যে এই মার্কেটটা হবে। সো এটা একটা ইতিবাচক দিক। এটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি, আমাদের বিজনেসম্যানরা তাদের ইন্টিগ্রিটি এবং অনেস্টি দিয়ে এটা কতটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা এখন দেখার বিষয় আসলে। মাসুমুর রহমান খলিল, এই সরকারকে নিয়ে অনেকের সমালোচনা করেন, কিন্তু দুটো ক্ষেত্রে সবাই কম বেশি স্বীকার করে নিচ্ছে। এটা হলো তার পররাষ্ট্রনীতি আর হলো অর্থনৈতিক কারণ। বিশেষ করে অর্থনীতি বিষয়ে যে ডেভেলপমেন্টটা হয়েছে বা স্থিতিশীলতা এসেছে, এটা না আসলে কি হতো তাহলে মানুষ কল্পনাও করতে পারে না, যে পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আমরা দেখলাম হুন্ডি কমেছে, বৈদেশিক মুদ্রা প্রচুর বেড়েছে, আসছে। আরেকটা জিনিস, ব্যাংকের লুটপাট বন্ধ হয়েছে। কতটুকু ডেভেলপ করে সেটা পরের প্রশ্ন, আগে তো বন্ধটা হয়েছে। এবং যখন এরকম বন্ধ হয় তখন উন্নতির একটা আশঙ্কা, সম্ভাবনা তৈরি, এটাই স্বাভাবিক, সেটা হয়েছে। আরেকটা জিনিস যেটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব সিদ্ধান্ত হয়েছে অর্থনীতির বিষয়ে, সেগুলো অনেক কিছু বাংলাদেশের অনুকূলে এসেছে। এই যে দুটো বিষয়, বিশেষ করে অর্থনীতির বিষয়ে, আমরা আসলে এখন কোন জায়গায় আছে এবং কোন জায়গায় যেতে পারি? প্রথম কথা হচ্ছে কি, অর্থনীতির যে সাবজেক্ট, বিশেষ করে আমেরিকার রিলেশনের ক্ষেত্রে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, এখানে কিন্তু আমরা যদি একটু পরিণামদর্শী সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে পারি, তাহলে আমরা কিন্তু এটার পুরো সুযোগকে কাজে লাগাতে পারি। যেটার দিকে ইঙ্গিত আসলে ডক্টর জাহিদ সাহেব দিয়েছিলেন, সেটা হচ্ছে যেমন আমাদের 20% শুল্কের কথা বলা হচ্ছে। আসলে বলা হচ্ছে এই 20% থেকেও কিন্তু আমাদের আরও কমে যেতে পারে। কীভাবে কমতে পারে? আমাদের ধরেন আরএনজি সেক্টরের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হচ্ছে কি সুতা তৈরির কাঁচামাল হচ্ছে তোলা। এই তোলাটা আমরা আমেরিকা থেকে যদি আনতে পারি, তাহলে দুটো সুবিধা এখানে আছে। একটা সুবিধা হচ্ছে কি, আমরা তাদের কাঁচামাল যদি তাদের কাছে যেটা রপ্তানি করি, তার 20% কাঁচামাল যদি ওখান থেকে নেই, তাহলে আমরা ওই ট্যারিফটা এখানে 0% চলে আসবে। তো এই যে সুবিধাটা, আমাদের তো স্কোপ আছে। তো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট রেটের সাথে যদি 10% বেশি দামও যদি আমি ওখান থেকে কিনে নিয়ে আসি, তাহলে আমি 10% লাভবান হই। তারপরে ধরেন আমাদের আরও অনেক কিছু আছে, যেগুলো যে তেল থেকে শুরু করে গম, ভুট্টা, নানান কিছু আমরা আমেরিকান মার্কেট থেকে নিতে পারি। এতে একদিকে হচ্ছে কি আমাদের বাণিজ্যের জন্য সুবিধা, ব্যালেন্স মানে ট্রেড ব্যালেন্সটা একটা মিনিমাম লেভেলে চলে আসে। অন্যদিকে ওই অঞ্চলগুলো হচ্ছে সবগুলো আপনার এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, রিপাবলিকান এরিয়া হিসেবে, রেড জোন হিসেবে পরিচিত, ওসব জায়গায় একটা কিন্তু বাংলাদেশের পক্ষে লবি করার জন্য একটা শক্তি তৈরি হয়। এরা তো খুবই শক্তিশালী। হ্যাঁ, যারা এই গ্রুপটা আর কি, যারা এই যে ফসল উৎপন্ন করে, ফলে এই জায়গাটায় আমরা স্কোপটা নিতে পারি। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির আসলে ভেতরে যে শক্তিটা, এটা কিন্তু অসাধারণ শক্তি। যদি করাপশন এই শক্তিটাকে নষ্ট করে না ফেলতো, তাহলে বাংলাদেশ ন্যাচারালি এমন একটা জায়গায় চলে যেত। যেমন এখন আমরা যেটা গত 15 বছরের গ্রোথ রেট যেটা দেখছি, 7%, 6%, 6.5%, এটার একটা বড় অংশ হচ্ছে কি, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা যে দুর্নীতিটা করছে, এটা আমাদের গ্রোথের মধ্যে
অ্যাড হয়ে গেছে। যেমন একটা ব্রিজ 40,000 কোটি টাকা দিয়ে আমি তৈরি করলাম, রিয়েল এটার খরচটা হচ্ছে 20,000 কোটি টাকা, কিন্তু আমার গ্রোথের মধ্যে হিসাব 40,000 কোটি টাকা আসছে। তো ফলে আমরা রিয়েল যদি করি, আমাদের এখন বাজেট যা আছে 7 লক্ষ কোটি টাকা, এই বাজেট আমি 2 লক্ষ কোটি টাকা কমিয়ে কিন্তু এটার বেনিফিট আমরা পেতে পারি। ফলে রাষ্ট্রের সামনে অসম্ভব সম্ভাবনা আছে, কিন্তু আমরা যদি গত 15 বছরের রিজিমটাকে সামনেও আবার নিয়ে আসি তাহলে তো এই সম্ভাবনা থাকবে না। মাসুদ রহমান খলিলি এবং ফয়াজ আহমদ, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।